দর্শক, স্বাগত জানাচ্ছি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশেষ আয়োজন বাংলায় কথা বলি অনুষ্ঠানে। সাথে আছি আমি এম এ মানিস। আর কিছুক্ষণ পরই 21শে ফেব্রুয়ারি 1952 সালের এই দিনেই মাতৃভাষা বাংলার জন্য রাজপথে রক্ত দিয়েছিল সালাম বরকতরা। জীবন দিয়ে প্রতিষ্ঠা করেছিলেন ভাষার মর্যাদা, অধিকার। তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা। তাদের ত্যাগ ও গৌরবের ইতিহাস নিয়ে আলোচনার জন্য আজ স্টুডিওতে আছেন ডক্টর তারিক মঞ্জুর, অধ্যাপক, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্বাগত আপনাকে। আপনাকেও স্বাগত এবং যারা এই অনুষ্ঠান দেখছেন তাদেরকেও স্বাগত জানাচ্ছি। তবে একই সঙ্গে যারা ভাষা শহীদ তাদেরকে আমরা স্মরণ করি গভীর শ্রদ্ধার সঙ্গে। ভাষা সংগ্রামী যারা ছিল আজকের এই কথা বলার মধ্য দিয়ে তাদেরকেও আমরা শ্রদ্ধা জানাই। অবশ্যই বিনম্র শ্রদ্ধা সেই সব ভাষা শহীদদের প্রতি। আমরা অনুষ্ঠানের শুরুতেই আমরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করতে চাই। আর কিছুক্ষণ পরেই হয়তো আমাদের কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার, সেখানে প্রস্তুতি চলছে। সেখানে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী তাদের প্রতি শ্রদ্ধা জানাবেন। আর কিছুক্ষণ রাত 12টা বাজতেই হয়তো সেখানে শ্রদ্ধা জানাবেন। ঢাকায় যেমন এরকম তাদেরকে শ্রদ্ধা জানানো হবে, এরকম সারা দেশব্যাপী ভাষা শহীদদের প্রতি আসলে শ্রদ্ধা জানানো হয় প্রতি বছরই। এবারও জানানো হবে এবং বলা হয়েছে যে গত কয়েক বছর, 2 বছর, 21 বছরে আসলে করোনার কারণে সেইভাবে অনুষ্ঠানটা আসলে হয়নি। 21শে ফেব্রুয়ারি সেভাবে পালিত হয়নি, একটু সীমিত পরিসরে হয়েছে। তো এবার বলা হয়েছে যে একটু বড় করে এই আয়োজনটি করা হবে এবং এটি নিশ্চয়ই দেশব্যাপীও এই আয়োজনটি থাকবে। তো আমরা এরকমই একটি আমরা জায়গায় এসে আমরা আজকে এই অনুষ্ঠান বাংলায় কথা বলি, এই অনুষ্ঠানে আমরা আপনাকে স্বাগত জানিয়েছি। তো অনুষ্ঠানটার নাম আসলে বাংলায় কথা বলি। তো এর মধ্যেই আসলে বাংলার জন্যই তো এত কিছু, বাংলায় কথা বলার জন্য এই আকুতি থেকে এবং মনের ভাবটা প্রকাশ করার জন্যই এত কিছু। আমাদের যারা পূর্বসূরি ছিলেন তারা জীবন দিয়েছেন এবং এই অধিকারটাকে প্রতিষ্ঠা করেছেন। তো আপনার কাছে কি মনে হয়, এত বছর পরে এসে আমরা কি প্রায়োগিক ক্ষেত্রে এবং বাস্তব জীবনে সেই বাংলাকে সঠিকভাবে আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি? তাহলে একটা গানের কথাই বলতে হবে। আসলে ভাষা আন্দোলনের ওই কালে যে গানটা এখনো পপুলার, জনপ্রিয় হয়েছে, যে গানটা যে ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, আসলে মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছে কিনা সেটা একটা প্রশ্ন। প্রথমত বাঙালি জাতি তার আবেগকে যতটুকু ধারণ করে, এই যে বলছেন যে আমরা পালন করব আগামীকাল 21শে শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সারা দেশে পালিত হবে যথেষ্ট উচ্ছ্বাসের সঙ্গে। এবং সেই শক্তিকে, সেই আবেগকে আমাদের ভাষার ক্ষেত্রে আসলে কতটুকু কাজে লাগাতে পারছি সেটাই তো প্রশ্ন এখন। আসলে কি আমাদের মুখের ভাষা কেউ কেড়ে নিতে পেরেছে নাকি চেয়েছে? বাংলা অঞ্চলে প্রফেসর আনিসুজ্জামানও বলেছেন এবং আরও অনেকেই বলেছেন 200 বছরের ব্রিটিশ উপনিবেশ সত্ত্বেও এ অঞ্চলের বাংলা ভাষাকে কিন্তু সরানো যায়নি এবং ভারতীয় উপমহাদেশের অনেক ভাষায় বিভাষী উপাদান ব্যাপকভাবে যুক্ত হয়েছে এবং কিছু ভাষা সংকুচিত হয়ে গেছে এবং কলকাতা একসময় ইংরেজদের রাজধানী থাকা সত্ত্বেও এখানে কিন্তু বাংলা ভাষাকে সরিয়ে ফেলা সম্ভব হয়নি। বাংলা ভাষার শক্তি আছে। তবে পাকিস্তান আমলে যে তর্কটা দেখা দিল যে আমাদের রাষ্ট্রভাষা কি হবে, এই প্রশ্নে বাঙালি আপোষ করতে পারেনি এই জায়গা থেকে যে বাংলা পাকিস্তানের ওই সময় ছিল সংখ্যাগরিষ্ঠ জনগণের মাতৃভাষা, প্রায় 55% জনগোষ্ঠীর। ফলে মাতৃভাষা নিয়ে আসলে প্রশ্ন ছিল না, প্রশ্নটা ছিল রাষ্ট্রভাষার প্রশ্নে। যদি একটি ভাষা হয় সেখানে বাংলা কেন হবে না? এবং আমাদের দাবি ছিল আসলে উর্দুর পাশাপাশি যাতে বাংলাও এই রাষ্ট্রভাষার অধিকারটা পায়। কিন্তু বাংলা তো এইখানে একটা মত বা যেটাই বলেন কেউ এরকম একটা আছে যে ওই সময় যে দাবিটা ছিল আমাদের যখন আন্দোলনের শুরুতে আর কি, যে এটাকে বাংলাটা কি প্রধান ভাষা হবে না অন্যতম ভাষা হবে? তখন আমাদের যুক্তিটা ছিল বাংলা হবে অন্যতম রাষ্ট্রভাষা, এইটা আমাদের রাষ্ট্রভাষার দাবি ছিল। উর্দুর বিপক্ষে আমাদের অবস্থান ছিল না, বাংলার পক্ষেই ছিল আমাদের অবস্থান। এখন যে প্রশ্নটা এলো, বাংলা আসলে আমরা কতটুকু ব্যবহার করতে পারছি, বাংলায় আমরা কথা বলি, সেখানেও তো কিছু সমস্যা তৈরি হচ্ছে বা নানা তর্ক আছে যে একটা ভাষা রূপান্তরিত হবে, বদলে যাবে, কিন্তু এই বদলে যাওয়ার মধ্যে কতটুকু আমরা বিভাষিক উপাদান যুক্ত করতে পারি, এরকম একটা তর্ক আছে। পরিবর্তনশীল ভাষায় কতটুকু আসতে পারে। আরেকটা ব্যাপার হলো যেটা প্রায়োগিক ভাষা বলছেন, অর্থাৎ আমাদের কাজের ভাষা,
সেখানে আমরা কতটুকু আমরা করতে পারছি? সহজবোধ্য তো পরের প্রশ্ন, আমরা আদৌ ব্যবহার করছি কিনা, সংকুচিত হয়ে যাচ্ছে জায়গাগুলো। আমাদের দাপ্তরিক কাজে যদি, মানে অফিসিয়াল কাজে যদি আমরা বাংলাকে ব্যবহার করতে না পারি, আমাদের চিঠিপত্র, আমাদের যোগাযোগের অন্যান্য মাধ্যমগুলোতে, তাহলে কিন্তু এটা একটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। ইংরেজির ব্যাপক প্রভাব শুধু বাংলার ক্ষেত্রে ঘটেনি, সারা পৃথিবী জুড়ে ঘটেছে এবং ইংরেজি প্রধান লিঙ্গুয়া ফ্রাঙ্কা হয়ে উঠেছে, মানে যোগাযোগের কমন ভাষা যেটা আমরা বলি। সেক্ষেত্রে ইংরেজির দুর্দণ্ড প্রতাপ রয়েছে সারা বিশ্বব্যাপী, সেগুলো নিয়ে কোনো তর্ক নাই। বলছি বাংলার জায়গাটাকে আমরা তো সংকুচিত হতে দিতে পারি না। ডক্টর তারিক মঞ্জুর, আমরা আরও আবার আলোচনায় আমরা একটু চট্টগ্রামে যেতে চাই। যেমন এমনটি বলছিলাম যে ঢাকায় কিন্তু শহীদ মিনার, কেন্দ্রীয় শহীদ মিনারের মানে আশেপাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শহীদ মিনার যে রাস্তাটা প্রতি বছরই হয়, এবারও হয়েছে, আলপনায় এঁকে চারুকলার শিক্ষার্থীরা দেওয়াল লিখন লিখে, নানান ধরনের কবিতা লিখে ভাষা শহীদদের প্রতি সম্মান জানাচ্ছেন, শ্রদ্ধা জানাচ্ছেন। এরকম কিন্তু একটা করে একটা আয়োজন কিন্তু এখানে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য। এর পাশাপাশি চট্টগ্রামেও এরকম তাদেরকে শ্রদ্ধা জানানো হবে কিছুক্ষণের মধ্যে। তা আমরা একটু চট্টগ্রামে আমরা একটু ঘুরে আসি। তো সেখানে চট্টগ্রামে রয়েছেন আমাদের সহকর্মী আরিস আহমেদ। আরিস, আপনি শুনতে পাচ্ছেন? আরিস, আপনি কি একটু সংক্ষেপে আমাদের বলবেন যে চট্টগ্রামে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য সেখানকার আয়োজনটি কেমন দেখছেন? আর চট্টগ্রামে তো আসলে বাংলা ভাষা প্রথম কবিতা যেমন কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি, এটি রচিত হয়েছিল। তো সেই ভূমি চট্টগ্রাম, সেখানে কেমন দেখছেন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর আয়োজন? আনিস, এখন থেকে আর কিছুক্ষণের মধ্যেই মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি সম্মান জানানো হবে। তো আমি এই মুহূর্তে অবস্থান করছি চট্টগ্রামের মিউনিসিপ্যাল স্কুল, যেখানে অস্থায়ী কেন্দ্র। এখানে অস্থায়ীভাবে শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। এখানে রাত 12টা 1 মিনিটে বিগলের করুণ সুরের পর শ্রদ্ধা জানানো হবে। ইতিমধ্যেই বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এবং চট্টগ্রাম সিটি মেয়র সহ জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন সহ নানা রাজনৈতিক দলের নেতাকর্মীরা ইতিমধ্যে এখানে জড়ো হয়েছেন এবং 12টা 1 মিনিটের পরে এখানে দিনব্যাপী কর্মসূচি আসলে শুরু হবে। এবং আমরা সকালে যেটা হবে, এখানে প্রভাত ফেরির মাধ্যমে বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে ফুল দিয়ে মহান ভাষা শহীদদের প্রতি সম্মান এবং শ্রদ্ধা জানাবেন। এছাড়া চট্টগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এখানে আলপনা আঁকা হয়েছে এবং সেখানে মহান শহীদদেরকে নানাভাবে স্মরণ করা হয়েছে। তো আপনি যেটা বলেছেন যে 1952 সালের যেই 21শে ফেব্রুয়ারি ঢাকার রাজপথ মাতৃভাষার জন্য রঞ্জিত হয়েছিল, সেই এরপর থেকে প্রথম যেই কবিতাটি চট্টগ্রাম থেকে রচিত হয়েছে এবং সেটি মাহবুবুল আলম চৌধুরী তিনি রচনা করেছেন। তিনি ছিলেন ভাষা আন্দোলন রক্ষা কমিটির চট্টগ্রামের সভাপতি ছিলেন এবং তৎকালীন যুগ্ম সহসভাপতি ছিলেন আনিস এম এ আজিজ এবং চৌধুরী হারুন রশিদ। তো সেই সময় খুব কাছ থেকে দেখেছেন যিনি এখন বর্তমান ট্রেড ইউনিয়নের চট্টগ্রাম জেলা সভাপতি। তার থেকে আমরা জানতে চাইব যে সেই দিনের প্রেক্ষাপটে কিভাবে এই কবিতাটি আসলে এত পঠিত হয়েছে, জননন্দিত হয়েছে এবং প্রচারিত হয়েছে এবং সর্বোপরি সেটি আবার বাজেয়াপ্ত হয়েছে এবং ওই কবিতাটি নিষিদ্ধ করা হয়েছিল এবং যিনি পাঠ করেছিলেন ট্রেড ইউনিয়ন কেন্দ্রের চট্টগ্রাম জেলার তৎকালীন ট্রেড ইউনিয়ন নেতা চৌধুরী হারুন রশিদ এবং তিনি পরবর্তীতে হুলিয়া মাথায় নিয়ে পলাতক হতে হয়েছিল এবং সেই দিনের প্রেক্ষাপটটা আমরা জানতে চাইব তপন দত্তর কাছে। আপনি কি বলবেন সেই দিনের কি অবস্থা? আসলে তো আমাদের তখন বয়স কম, আমরা কাছে থেকে ঘটনাগুলো দেখেছি এমন না, আমরা এগুলো ইতিহাসগুলো পাঠ করেছি। একজন রাজনৈতিক কর্মী হিসাবে, একজন ট্রেড ইউনিয়ন কর্মী হিসাবে এই ইতিহাসগুলো পড়তে হয়েছে। তো সেই দিকান থেকে আমরা বলতে পারি যে 1948 সালে যখন জিন্না সাহেব এসে ঢাকার কার্জন হলে ঘোষণা করলেন ছাত্র সমাবেশে যে উর্দু হবে একমাত্র পাকিস্তানের রাষ্ট্রভাষা, তখন সেখানে ছাত্র নেতারা সব গর্জে উঠেছিল যে আমরা এইটা মানি না, আমরা বাংলা
অন্যতম রাষ্ট্রভাষা করতে হবে, উর্দু এক্ষেত্রে মানি না। সেই প্রেক্ষাপটে সারা দেশব্যাপী এরকম ভাষা বাংলা ভাষার পক্ষে আন্দোলন গড়ে ওঠে এবং চট্টগ্রাম সেখানে খুব অগ্রসর আগে ভাগে সামনের কাতারে ছিল সংগ্রামের লড়াইয়ের। অবশ্যই চট্টগ্রাম একদম সামনের কাতারে ছিল, কারণ চট্টগ্রাম থেকে এই কবিতাটি প্রথম রচিত হয়েছিল। এরকম একটি জ্বালাময়ী একটা কবিতা, যে প্রায়োগিক ক্ষেত্রে বাস্তব জীবনে বাংলার ব্যবহার নিয়ে আপনি বলছিলেন। হ্যাঁ, সে প্রসঙ্গে যাওয়ার আগে আমি একটা বাক্য এখানে যোগ করে দিতে চাই যে চট্টগ্রামে যখন আমরা গেলাম সরাসরি, যে 21-এর প্রথম কবিতা, এখন আমাদের কিন্তু কতখানি আবেগ কাজ করে এখান থেকেই বোঝা যায়। আমরা 21-এর প্রথম কবিতা, প্রথম এই আবেগটা আমাদের কাজ করে, কিন্তু সময় কিন্তু আরও অনেক কবিতা লেখা হয়েছে, আরও অনেক কবি লিখেছেন। তবে মাহবুবুল আলম চৌধুরীর ওই কবিতার কিন্তু মূল কপি কিন্তু পাওয়া যায়নি। তিনি নিজে পরে স্মৃতি থেকে তিনি লিখেছিলেন, পরে সেটা অনুলিখিত হয়েছে, সেটাই কিন্তু চলছে এখন। সেটা 17 পৃষ্ঠা দীর্ঘ কবিতা ছিল। আর যেটা আমি বলছি, আমাদের যে আবেগ, এটাকে কিন্তু আমরা পুরোপুরি ব্যবহার করতে পারিনি, যে কারণে দেখব যে আমাদের বাংলা চর্চার ক্ষেত্রে আমাদের অবহেলা আছে। আমাদের পাঠ্যপুস্তকের কথা যদি বলি, ওখানে গিয়ে তারা প্রমিত ভাষার সঙ্গে পরিচিত হয়, কিন্তু সেটা লিখিত বাংলা, কিন্তু আমাদের মুখের কথা, কিন্তু সেটার ক্ষেত্রে কিন্তু আমরা শিশুদের ক্ষেত্রেও আমরা সেই যত্ন নিতে পারি না। ফলে যে উচ্চারণটা, প্রমিত উচ্চারণের কাছ থেকে তাকে অনেক দূরে সরিয়ে রাখছি আমরা। ঠিক আছে, শিশুর প্রথম মাতৃভাষা তার আঞ্চলিক ভাষা, কিন্তু তার যে প্রমিত রূপ, যেটা আমাদের মান বা প্রামাণ্য বাংলা ভাষার জন্য, এটারও কিন্তু প্রয়োজন আছে, যেটা দ্বিতীয় মাতৃভাষা বলি, আর যেভাবে আমরা চিন্তা করি দরকার আছে। আর প্রায়োগিক ক্ষেত্রে লক্ষ্য করুন যে আমাদের সাইনবোর্ড কোনো ভবনে দেখবেন একটাও বাংলা অক্ষর আপনি হয়তো পাবেন না, ঝুলছে চারদিকে। আসার কথা যে এ নিয়ে আমরা কথা বলছি, চিন্তা করছি, কিন্তু সেটা কার্যকরী করার জন্য আসলে আমাদের সবারই ব্যক্তিগত, রাষ্ট্রীয়, সরকারি, বেসরকারি সব ধরনের আসলে উদ্যোগের প্রয়োজন আছে। বাংলা দুই একটা থাকলেও সেগুলো কিন্তু অনেক অংশেই ভুলে ভরা এবং মানে সঠিক বাংলা পাওয়া, সঠিক বাংলা নেই, সেখানে বানান ভুল। আর একটা কথা আমরা বলি না, বানানের বাইরেও কিন্তু ভাষাগত যে একটা ব্যাপার আছে, সেটা আমরা লক্ষ্যই করি না। মানে পরীক্ষার খাতা বলি আর যেখানেই বলি, একটা চিঠি বলি, একটা অফিসিয়াল চিঠির ক্ষেত্রে আমরা সেখানে বানান ভুল ধরার চেষ্টা করি, কিন্তু ওখানে চিন্তা করি না যে দুর্বোধ্য ভাষা প্রয়োগ করছি, অস্পষ্ট কর্তাক্রিয়ার অন্যায় করছি, এভাবে আসলে বাংলা ভাষা সঠিক শব্দ ব্যবহার করতে আমরা হয়তো পারছি না। আরও বিকল্প শব্দ আছে, আমরা এখনও ব্যাকরণে সেই সব শব্দ শেখাচ্ছি যেগুলো হলো আসলে ভাষাতে কোনোভাবেই ব্যবহার হয় না। আমাদের চিঠিপত্রে তো একটা শব্দের বিকল্প শব্দ আছে, তার চেয়ে আরও যথাযথ শব্দ আছে, কোনো শব্দই আরেক শব্দের সমান নয়। ফলে কোন শব্দটি যথাযথ একজন ভাষা ব্যবহারকারী তার চর্চার মধ্য দিয়ে তিনি সেটা বুঝতে পারেন, লিখতে পারেন, বলতে পারেন, সেদিকে কিন্তু আমাদের মনোযোগ কম, সেদিকে আমাদের চিন্তাও কম। এবং সর্বস্তরে বাংলা ভাষা প্রয়োগের কথা যখন আমরা বলি, তখন কিন্তু আসলে হতাশ হতে হয় বৃহত্তর ক্ষেত্র যখন চিন্তা করি। এরকমটা কেন হচ্ছে? উচ্চ আদালত থেকেও তো এরকম একটা আদেশ আছে, এবং শুধু এখন নয়, 1987 সালে এটা রাষ্ট্রভাষা বাংলা সরকারি নথিপত্রে, কাগজে, চিঠিপত্রে এটা ব্যবহারের জন্য আইন হয়েছিল, এবং আইন কিন্তু শাস্তিযোগ্য আইন। তারপরেও কিন্তু আমরা পারিনি, এবং আমরা পারিনি এটা আমাদের আসলে হীনমন্যতা, ব্যর্থতা। ওই যে বললাম, আমরা যতটুকু আমাদের আবেগকে প্রকাশ করছি 21কে নিয়ে, প্রত্যেকটা স্কুলে আমরা শহীদ মিনার তৈরি করছি এবং শিশুরা সকালে যে ফুল দিচ্ছে, কিন্তু তাদের জন্য যে করণীয় দিকটা, সেটা কিন্তু আমরা নির্ধারণ করতে পারিনি। যারা ভবিষ্যতের বাংলাদেশকে নির্মাণ করবে, বাংলাদেশকে এগিয়ে নেবে, বাংলাদেশ যদি অর্থনৈতিকভাবে এগিয়ে যায়, তাহলে কিন্তু বাংলা ভাষার সুযোগ আছে এই ভাষাকে আরও বেশি সমৃদ্ধতর পর্যায়ে নিয়ে যাওয়ার। শুধু সাহিত্যের দিক থেকে নয়, অর্থনৈতিকভাবে এগিয়ে যাওয়া মানে একটি ভাষা সারা পৃথিবীতে তার শাসন করার এবং নিয়ন্ত্রণ করার এক ধরনের সক্ষমতা তৈরি হয়। এই ব্যর্থতাগুলো আমাদের আছে, উচ্চশিক্ষায়, আদালতে, সব ক্ষেত্রেই আছে। আমরা যদি 52-র ভাষা আন্দোলন দেখি, তাহলে কিন্তু এটা একদিনের ব্যাপার ছিল না। মানে 47 সালে পাকিস্তান ভাগের আগে থেকেই এই প্রশ্ন আসছিল যে নতুন স্বাধীন রাষ্ট্র, মানে তখন পাকিস্তানের রাষ্ট্রভাষা কি হবে। আচ্ছা, এর পরিপ্রেক্ষিতে তো দীর্ঘদিনের একটা সংগ্রাম চলেছে, এবং তখন প্রধান দাবি ছিল আসলে 3টা। একটা হলো রাষ্ট্রভাষা বাংলা চাই, আরেকটা ছিল যে রাজবন্দী যারা, তাদের মুক্তি দিতে হবে, আরেকটা ছিল সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন। তাহলে ওই একটা তো হয়ে গেছে রাষ্ট্রভাষা বাংলা, আরেকটা তো এখন আর কোনো ওটার মানে প্রয়োজন নেই যে রাজবন্দীদের মুক্তি চাই রাষ্ট্রভাষার প্রশ্নে। ফলে আমাদের একটা দাবি এখন আসলে রয়ে যাচ্ছে, সেটা হলো সর্বস্তরে প্রয়োগ। আর সর্বস্তরে প্রয়োগ বলতে প্রধান ক্ষেত্রগুলো আমাদের খেয়াল রাখতে হবে, যে ব্যবহারিক অনেক ক্ষেত্র আছে আসলে, কিন্তু প্রধান ক্ষেত্র কি? একটা হলো শিক্ষা,
বিশেষ করে উচ্চশিক্ষা। কারণ আমরা বলে থাকি যে শিশুর প্রথম শিক্ষাটা মাতৃভাষায় হতে পারলে দারুণ, এটা নিয়েও সমস্যা আছে। কারণ একটা বড় দেশে বা ছোট দেশে, যে কোনো দেশেই অনেকগুলো মাতৃভাষা থাকতে পারে। সেক্ষেত্রে কি আমরা সবগুলোকেই ব্যবহার করব নাকি একটাকে নিব? বাংলাদেশের সুবিধা হলো এখানে বাংলা ভাষায় মূল ভাষা হিসেবে কাজ করে এবং একটা ভাষিক একটা জাতি তৈরি হয়েছে কিন্তু এই অঞ্চলে। আছে ক্ষুদ্র ভাষা কিছু আছে এবং তাদের জন্য আমরা এখন টেক্সট বইও তৈরি করে দিয়েছি এবং তাদের ভাষাই টেক্সট বইগুলো হ্যাঁ করা হয়েছে। ওখানে সমস্যা আছে, সেটা অন্য ধরনের সমস্যা, যে শিক্ষক নেই, এমনকি একই ক্লাসে হয়তো 2 জন ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশু থাকছে, ফলে ওটা অন্য ধরনের সংকট। কিন্তু আমরা বলছি মাতৃভাষায় আমরা বাংলার পাশাপাশি সেই বই কিন্তু আমরা দিচ্ছি। এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এটাও কিন্তু একটা যে আমাদের আবেগ বা এটা একটা তাৎপর্য যে প্রতিটি শিশুর অধিকার আছে তার মাতৃভাষায় তার একই সঙ্গে শিক্ষা গ্রহণের। সে যাই হোক, শিক্ষাক্ষেত্রে বাংলা ভাষার প্রয়োগ হতে হবে। আরেকটা ক্ষেত্র কি, সেটা হলো আদালতের ক্ষেত্র। আরেকটা হলো আমাদের অফিসিয়াল বা দাপ্তরিক ক্ষেত্র। অফিসিয়াল ক্ষেত্রটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে আদালতের ক্ষেত্রে তো উচ্চ আদালত রায় দিয়েছে এবং ক্ষেত্রে সেটা বাংলায় রায়ও লেখা শুরু হয়েছে। সমস্যা হলো ওখানে, বড় সমস্যা হলো পরিভাষাগত সমস্যা, যে আমাদের পরিভাষার জন্য কিন্তু কাজ হচ্ছে না। পরিভাষা করার জন্য খুবই টেকনিক্যাল ব্যাপার, যেহেতু এগুলোর এসব ক্ষেত্রে একই সঙ্গে বাংলা ভাষার বিদ্বজ্জন দরকার, পণ্ডিত দরকার, একই সঙ্গে যে পরিভাষা নিয়ে আমরা কাজ করব সেই সংশ্লিষ্ট বিষয় সংশ্লিষ্ট ব্যক্তি দরকার। কিন্তু আমাদের যদি সারা বাংলাদেশের কথা বলি, এই ঘাটতিগুলো তৈরি হওয়ার পিছনে কিন্তু আমাদের অনেক ধরনের দায় আছে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলা পড়ানো হয়, প্রায় প্রতিটি বিশ্ববিদ্যালয়ে বাংলা পড়ানো হয়, কিন্তু সেখানে কিন্তু ভাষা এবং ব্যবহারিক ভাষা এর কার্যকরী কোনো ধরনের কোনো বিষয় হিসেবে আসলে নেই। এবং যেটুকু আছে সেখানে কিন্তু ওই বানান আর ব্যাকরণ ছাড়া আসলে বিশেষ কোনো কিছু নেই, যা কিনা এবং বিশেষ করে মানে আমরা যদি বলি প্রাথমিক বিদ্যালয়ে, মানে যেখানে একটা বাচ্চা একটা শিশু ভাষা শিখবে, সুন্দর করে ভাষাটা শিখবে, তার যেখানে হাতে খড়ি যেখানে, সেইখানে কি আমাদের এটা আছে? বিশ্ববিদ্যালয়ের কথা আপনি যেখানে বললেন সেখানে তো আরো অবস্থা খারাপ। প্রাথমিক পর্যায়ে সমস্যা হয়ে যাচ্ছে, আমরা ভালো গদ্য তাদেরকে দিতে পারছি না। দেখা যাচ্ছে যে আমরা ছোট ক্লাসেও বিদ্যাসাগরের গদ্য দিচ্ছি বা পুরাতন গদ্য দিচ্ছি, একটা ভালো গদ্য না পড়লে কিন্তু সে ভালো গদ্য লিখতে পারবে না। যেমন বানান নিয়ে আমরা এত চিন্তা করি, যদি ভালো বানানের সে লেখা দেখে, চারপাশে দেখে, বানান কিন্তু আসলে নিয়ম দিয়ে শেখানোর কোনো বিষয় নয়। বা যেটা ভাষার কথা বলছেন, যদি আমরা সাবলীল ভাষা তাকে দিতে পারি তাহলে সে কিন্তু সাবলীল ভাষায় লিখতেও পারবে। আর আমাদের প্রশ্ন পদ্ধতি আসলে শুধু ভাষাকেন্দ্রিক কেন, সব ক্ষেত্রেই আপনি দেখবেন যে আমাদের প্রশ্নগুলো এমন থাকে পরীক্ষায় আসলে মুখস্থ করেই লিখে দেয়া যায়। ফলে শিক্ষাক্ষেত্রের ঘাটতি হলো বাংলা যে একটা যোগাযোগের ভাষা, ইংরেজিও যোগাযোগের ভাষা, ভাষা মাত্রই যোগাযোগের কাজ করে। বিজ্ঞান পড়ার ক্ষেত্রে সেটা ইংরেজি দিয়েও আমরা শেখাতে পারি, বাংলা দিয়েও শেখাতে পারি, কিন্তু যোগাযোগের ভাষা হিসেবে বাংলাকে কিন্তু আমরা কার্যকরী করতে পারিনি। বাংলাকে খেয়াল করবেন, এটা একটা ভালো কথা বলেছেন। আসলে ওই যোগাযোগের যে ভাষাটা, আসলে আমরা মনে হয় এই জায়গাটা কি আমরা এত বছর পরেও এসে কি ব্যর্থ হচ্ছি? মানে শিশুর মনোজগতে যেভাবে কমিউনিকেশন মানে যোগাযোগটা যেভাবে করা দরকার, যে ভাষাটা যে শব্দটা ব্যবহার করলে বললে ওই শিশুর সঙ্গে আমার যোগাযোগটা স্থাপিত হবে, প্রতিষ্ঠিত হবে সেই যোগাযোগটা, সেইটা যদি আমরা করে দিতে পারি তাহলে সেই শিশুও উৎসাহিত হবে সেই ভাষাটা ব্যবহারের জন্য, এবং সে যেমন ওটাতেই সে পড়ে স্বাচ্ছন্দ্য বোধ করবে, তার আর মুখস্থ করা লাগবে না, সে যেমন বুঝে জিনিসটা আয়ত্ত করবে এবং তার মনোজগতে এটা ঢুকে গেলে আমার মনে হয় যে এই যে আমরা এখন এত সোশ্যাল মিডিয়ায় দেখি বাংলি স্টাইলে নানানজন নানানভাবে লিখে যাচ্ছেন, সোশ্যাল মিডিয়া শুধু না অনেক জায়গাতেই এটা হয়ে যাচ্ছে আর কি, মানে একটা জগা খিচুড়ি অবস্থা, এটা মিশ্রণ থাকছে। তো এইটা থেকে আসলে কি করা উচিত উত্তরণের জন্য? আসলে কি করা যেতে পারে? তো নানা রূপভেদ থাকবেই, একটা মানে আদর্শ বা স্ট্যান্ডার্ড বা মান্য বা প্রামাণ্য উচ্চারণ বা লিখিত রূপের বাইরেও কিন্তু থাকবে, সেটা উচ্চারণেও থাকবে। লেখার ক্ষেত্রে কম হয়, লেখার ক্ষেত্রে কিন্তু এই বৈচিত্র্য কম হয়। হ্যাঁ, আমরা ব্যাকরণগত ভুল করি, যথাযথ শব্দ প্রয়োগ করতে পারি না, সেটা অন্য তর্ক, কিন্তু বলছি লেখার ক্ষেত্রে মানে আমরা যেটাকে বলছি প্রমিত, সেটার ঘাটতিটা কম হয়। কারণ হলো স্কুলে প্রবেশ করার সাথে সাথে যখন শিক্ষার্থী লিখতে পড়তে শিখে যায় তখন কিন্তু একটা প্রামাণ্যর মধ্য দিয়ে যায়। সেখানে সংকট আমরা বললাম যে সে আসলে ভালো গদ্য পাচ্ছে না, সে ভালো ভাষা চর্চার কাজগুলো করতে পারছে না, সেটা অন্য সংকট। কিন্তু যেটা মৌখিক ভাষা আমরা বলি, সেই ভাষার সংকটটা হলো আমরা শিশুদেরকে এমনকি আমাদের পাঠ্যপুস্তকের মাধ্যমে হোক অন্য কোনো প্রক্রিয়াতে হোক আমরা কিন্তু সেই উচ্চারণের দিক থেকে আমরা মনোযোগী হতে পারিনি, যে কারণে সংকটটা তৈরি হয়েছে
সে যখন আরেকটি রূপে কথা বলছে, এমনকি প্রাতিষ্ঠানিক ক্ষেত্রেও, আনুষ্ঠানিক ক্ষেত্রেও তার শব্দচয়ন, তার যে উচ্চারণ, সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা দ্বিধান্বিত যে এমন উচ্চারণ তারা করছে কেন, বা এই ধরনের শব্দ প্রয়োগ তারা করছে কেন। এটার জন্য দায় আসলে শিক্ষার্থীর না। অনেকে বলে ভাষা তো রূপান্তরশীল, এগুলো তো ঘটবেই, কিন্তু এর চেয়েও বড় কথা, আমরা একটা আদর্শ রূপ উচ্চারণের ক্ষেত্রেও আমরা তাদেরকে আসলে সেই অনুশীলনের মধ্য দিয়ে নিতে পারিনি। পারলে কিন্তু সে দেখা যেত তার অনুষ্ঠানে কথা বলছে একরকম, ঠিক আছে, অনুষ্ঠানের বাইরে বন্ধুদের সঙ্গে কথা বলছে একরকম। এটাই আমরা বলে থাকি যে প্রত্যেকটা, শুধু বাংলা ভাষার ক্ষেত্রে না, প্রত্যেকটা মানুষই আসলে এক একটা উপভাষা বহন করে। প্রত্যেকের যে ভাষা বৈচিত্র্য, এটা খুবই স্বাভাবিক, এটা অঞ্চলগত ব্যাপার নয়, এটা শুধু পেশাগত ব্যাপার নয়। প্রত্যেকটা মানুষই সূক্ষ্মতর অর্থে এক একটা উপভাষা বহন করে। কিন্তু একটা বড় ভাষার ক্ষেত্রে আমরা বলি যে একটা সাধারণ জায়গা, কিন্তু সেই উপভাষাটা কেন ব্যবহার করছে? এটা কি যোগাযোগের ভিন্নতার কারণে, ভিন্ন পরিবেশে ভিন্ন ধরনের যোগাযোগের জন্যই কি করছে? উপভাষা তো ব্যবহার করতেই পারে, উপভাষা বা আঞ্চলিক বৈচিত্র্য ব্যবহার করতেই পারে, নানা কারণে মানুষ করে, মানে এটাই তো তার লোকাল ভাষা, স্থানীয় ভাষা। কিন্তু আমি বলছি যে ভাষার যেটাকে আমরা বলছি উচ্চারণের ক্ষেত্রে প্রামাণ্য রূপ বা আদর্শ রূপ, সেটা কিন্তু তার ব্যবহারের ক্ষেত্র আছে। অর্থাৎ শ্রেণীকক্ষ বা সভা সেমিনার বা এই যে রেডিও টেলিভিশন, বা যখন আমরা প্রাতিষ্ঠানিক আনুষ্ঠানিক আলোচনা করি, কথা বলি, তখন কিন্তু আমাদের প্রামাণ্য বা স্ট্যান্ডার্ড রূপটার কথা আমরা বলে থাকি। তবে তো আমরা ভাষা নিয়ে কথা বলছি, সেই ভাষা কিন্তু আমরা বলছি যে আমাদের টেক্সট বইয়ে, এমনকি আমাদের উচ্চতর শিক্ষার ক্ষেত্রে আমরা পুরোপুরি কার্যকরী করতে পারিনি। কিন্তু বিপরীত ক্রমে খেয়াল করুন যে সাহিত্য কিন্তু আমাদেরকে আসলে অনেকখানি এগিয়ে দিয়েছে এই রাষ্ট্রভাষা আন্দোলন। 47-এর আগে খেয়াল করলে দেখা যাবে যে কলকাতা কেন্দ্রিক একটা রাজধানী ছিল, সাহিত্যের রাজধানী। অর্থাৎ পূর্ব বাংলারও কেউ যদি বড় কবি হতে চাইতেন, সাহিত্যিক হতে চাইতেন, তিনি কিন্তু কলকাতা থেকে বই বের করতেন বা ওখানকার যারা কবি সাহিত্যিক তাদের সাথে ঘনিষ্ঠতা লাভের চেষ্টা করতেন। এরপরে যখন পাকিস্তান পর্ব শুরু হলো, সেখান থেকে কবি সাহিত্যিকদের নজর চলে এসলো কিন্তু ঢাকা কেন্দ্রিকতা চলে এলো, এবং ঢাকা একটা বড় সুযোগ করে দিল কিন্তু এই রাষ্ট্রভাষা। যদিও আমাদের এটা রক্তের বিনিময়ে অর্জিত আমাদের দাবি, আমাদের ভাষার প্রতিষ্ঠা, কিন্তু খেয়াল করবেন একই সঙ্গে আমাদের সাহিত্যের একটা নতুন একটা স্ফুরণ এবং গতি এনে দিয়েছে কিন্তু এই 52। এটা কিন্তু যেটা কলকাতা কিন্তু এই অনুভূতি থেকে বা এই আবেগ থেকে বা এই শক্তি থেকে তারা কিন্তু পিছিয়ে গেছে। আমি বলছি কলকাতার সমান্তরালে একটা নতুন রাজধানী, সাহিত্য রাজধানী প্রতিষ্ঠার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ আন্দোলন একই সঙ্গে হয়েছে। অথচ যদি এই সময়ে যদি এই রাষ্ট্রভাষা বাংলার আন্দোলন টা যদি উর্দুকে চাপিয়ে দেওয়ার যে চেষ্টা হয়েছিল, সেইটা যদি সফল হতো, তাহলে এরকম আলোচনা এরকম ছিল যে পূর্ব পাকিস্তানে যারা শিক্ষিত সমাজ ছিল, বাংলায় যারা সুন্দর করে লিখতে পড়তে জানতেন, ওই সময় উর্দু যদি রাষ্ট্রভাষা হতো, পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, তাহলে রাতারাতি এই পূর্ব পাকিস্তানের যে শিক্ষিত সমাজ, ওনারা নিরক্ষর হয়ে, মানে অশিক্ষিত হয়ে যেতেন। এটা আসলে শিক্ষার ক্ষেত্র তো ঠিকই আছে, কিন্তু যেটা আমরা বলছি যে আসলে বাংলা কিন্তু মুখের ভাষা হিসেবে কেড়ে নেওয়া কঠিন, কিন্তু রাষ্ট্রভাষা না থাকলে আমরা দেখা যাচ্ছে যে আমাদের কাজকর্মগুলো যদি উর্দুতেই করি, তাহলে কিন্তু বাংলা ভাষার এক ধরনের পিছিয়ে পড়ার সুযোগ, সম্ভাবনা সবই রয়ে যেত। কিন্তু এ প্রসঙ্গে খেয়াল রাখতে হবে, অনেকে আমরা বলি যে উর্দু তো কারো রাষ্ট্রভাষা, মাতৃভাষা ছিল না, তাহলে উর্দু কেন হবে? পৃথিবীর বহু দেশে এটা দেখা যায় যে যেটা সাধারণ ভাষা যোগাযোগের মাতৃভাষা না হলেও সেটাকে রাষ্ট্রভাষা হিসেবে ব্যবহারের সুযোগ করে দেয়া হয়। উর্দু আসলে লিঙ্গুয়া ফ্রাঙ্কা ছিল, যে সব মানুষের কমন ভাষা বা সাধারণ মুখের ভাষা ছিল। এবং ওর চেয়েও দুঃখজনক ব্যাপার ছিল, আমাদের এখানকার যারা বাঙালি পণ্ডিত, তারা কিন্তু ভয়ঙ্কর কিছু প্রস্তাব ওই সময় দিয়েছিলেন, যেমন আরবি হরফে বাংলা লেখা, বাংলাই থাকবে কিন্তু লিখবো আমরা আরবি হরফে বা রোমান হরফে। অথচ বাংলা ভাষার যে বর্ণবিন্যাস এবং বর্ণের, এটা তো বোধহয় 48 সালের দিকে জিন্নাহ যখন ছিলেন, তার আগে থেকে এই ধরনের প্রস্তাব আসছিল। হ্যাঁ, আরবি হরফে কিছু কিছু জায়গায় 25টা না 27টা প্রতিষ্ঠানে এরকম লেখা হচ্ছে, লেখার চেষ্টা হয়েছে। আমরা মোবাইলেও দীর্ঘকাল ধরে ইংরেজিতে বেশি লিখেছি, এখন কিন্তু বাংলা ফন্টও ব্যবহার করা হচ্ছে। ইউনিকোড এখন জাতিসংঘে পর্যন্ত গিয়েছে, এবং ইউনিকোড ব্যবহারের কারণে আমরা কিন্তু মোবাইল থেকে আজকে বোধহয় এই খবরটা আমরা দেখলাম, পত্রিকা এবং আমাদের কম্পিউটার সব জায়গায় ইউনিকোডের মানে সুযোগের কারণে, অনুপ্রবেশের কারণে, অর্থাৎ এটা আমরা ব্যবহার করার কারণে আমাদের কিন্তু যে বাংলা ভাষার যেটা প্রয়োগ, সেটা আমরা আরও বেশি কার্যকরী করতে পারছি। যে ভাষা থেকে ভাষান্তর করার ক্ষেত্রে বা উচ্চারিত রূপকে আমরা যদি, যে মুখে কথা বলছি লেখা হয়ে যাচ্ছে, এটা ইউনিকোড ছাড়া সম্ভব নয়। পৃথিবীর প্রতিটি ভাষার, যেসব ভাষা অন্তত ইউনিকোডের মধ্যে গিয়েছে, তারা এই সুযোগটা আসলে পাচ্ছে।
আমি বলছি যে বাংলা ভাষার যে লিপি আছে, যে বর্ণ আছে, যে ধ্বনিগত বৈচিত্র্য আছে, সেটা আসলে অন্য লিপি দিয়ে, অন্য বর্ণ দিয়ে সেটা আসলে প্রতিস্থাপন করা সম্ভব নয়। তাহলে প্রযুক্তিও তো আমাদের জন্য একটা সুযোগ, সামনে একটা বড় সুযোগ এখন আছে, এটাকে বাংলা ভাষার সঠিকভাবে নার্সিং করার জন্য এটা সামনে একটা বড় সুযোগ। আমাদের আসলে সবকিছুই আছে, যেটা বলছিলাম যে আমাদের আবেগটা আছে, সেটা আমরা কাজে লাগাতে পারিনি। আমাদের হাতে কিন্তু প্রযুক্তি আছে, প্রযুক্তির আমরা সর্বোৎকৃষ্ট ব্যবহার আমরা করতে পারছি না। তারপরেও আমরা বলবো যে আমরা কিন্তু অনেক কিছু তৈরি করেছি, তৈরি রয়েছে। রাষ্ট্রভাষার পরিপ্রেক্ষিতে যে বাংলা একাডেমি একটি প্রতিষ্ঠান গড়ে উঠল, সেই প্রতিষ্ঠানকেও আমরা কিন্তু পুরোপুরি ব্যবহার করতে পারিনি। আমাদের আসলে ভাষা পরিকল্পনার কোনো কোনো জায়গায় বড় ধরনের ঘাটতি রয়ে গেছে। মানে জাতীয় পর্যায়গুলোতে, সরকারি পর্যায়গুলোতে এগুলো নিয়ে গভীরভাবে কাজ করলে আসলে বাংলা ভাষার সমৃদ্ধি এই অর্থনৈতিক সমৃদ্ধির সঙ্গে সঙ্গে এগিয়ে নেওয়া সম্ভব। এ প্রসঙ্গে একটু যোগ করে দিই, 2009 সালে বর্তমান প্রধানমন্ত্রী জাতিসংঘের ভাষা হিসেবে, দাপ্তরিক ভাষা হিসেবে বাংলাকে তিনি প্রস্তাব করতে চেয়েছেন এবং এই প্রস্তাব তিনি পরবর্তী 2 বছরও 2010 সালে 11 সালেও তিনি করেছেন যে জাতিসংঘের যে প্রধান 6টি ভাষা আছে তার সাথে বাংলা যুক্ত করা যায় কিনা। আগে অবশ্য 6টা ছিল না, ইংরেজি ছিল, রুশ ছিল, চীনা ছিল, মানে যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের জয়ী শক্তি তাদের ভাষাগুলোই ছিল জাতিসংঘের ভাষা। জার্মান ভাষা কিন্তু জাতিসংঘের ভাষা হয়নি, জাপান হয়নি। এই প্রস্তাবের কি কোনো অগ্রগতি সম্পর্কে কোনো ইতিবাচক পরবর্তী সময় আপনার কাছে আছে? পরবর্তী সময় যেটা দেখা গেল, এটা তো আমাদের সংসদ থেকেই পাশ হয়ে তারপরে গেছে। এমনকি ওই সময়ে পশ্চিম বাংলা সরকারও এই দাবি তুলেছিল যে বাংলা জাতিসংঘের পরবর্তী ভাষাগুলোর মধ্যে হতে পারে কিনা, একমাত্র না, পরবর্তী আরো 2-3টা ভাষার সঙ্গে বাংলাও কি দাপ্তরিক ভাষা হতে পারে কিনা। আমরাও আসলে আশাবাদী যে বাংলা ভাষাকে নিয়ে আমরা তো অবশ্যই একটা গর্বের ভাষা এবং এটা আন্তর্জাতিক ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে। এটা আমাদের গর্বের, জাতি হিসেবে আমাদের গর্বের যে একমাত্র আমরা ভাষার জন্য পৃথিবীর অন্য কোথাও নেই। এটা লড়াই করে এই ভাষার মর্যাদাটা আমাদের আদায় করতে হয়েছে। এখন এই ভাষার সঠিক এবং যথাযথ প্রয়োগের মধ্য দিয়ে এবং সামনে যে চতুর্থ বিপ্লব বলা হয় যে প্রযুক্তিগত সেই বিপ্লবটা হতে পারে এবং সেই প্রযুক্তিগত বিপ্লবের মধ্যেও যাতে আমরা বাংলা ভাষাটাকে, যেটা বললেন যে ইতিমধ্যে ইউনিকোড ব্যবহার করে আমরা মুখে বললেও বাংলাটাকে আনতে পারছি, তো আশা করি সেইভাবে আমরা বাংলা ভাষাকে সামনে এগিয়ে নিতে পারবো। তো আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আসলে এইটা নিয়ে কথা বলা শেষ করার নয়। দর্শক, আমরা আজকের মতো এখানেই শেষ করব আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠান বাংলায় কথা বলি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। শুভরাত্রি।